সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে। তো আজকের আলোচ্য বিষয় আমাদের অধিকরণ কারক। আমরা অধিকরণ কারক সম্পর্কে আজ জানতে পারবো বিভিন্ন ভাবে। অর্থাৎ আমাদের প্রথম যে জিনিসটা জানা দরকার, অধিকরণ কারকের যে সংজ্ঞাটা, এর বলছে ক্রিয়া সম্পাদনের কাল অর্থাৎ সময় এবং আধারকে, আধার বলতে স্থানকে বোঝায়। আমরা জানি যে অ্যাডভার্ব যে ইংরেজিতে একটি পার্টস অফ স্পিচের একটা অংশ, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা অ্যাডভার্ব যেমন সময়, স্থান, কাল, তারপরে সময়কে নির্দেশ করে, তারপর হচ্ছে স্থানকে নির্দেশ করে এবং ম্যানার, টাইম প্লাস ম্যানার। অর্থাৎ এখানে যে বিষয়টি পাবো অধিকরণ কারকে, যে ক্রিয়া সম্পাদনের কাল অর্থাৎ সময় এবং আধারকে, আধার হচ্ছে কি স্থানকে বোঝাবে, আধারকে অধিকরণ কারক বলে। এই জিনিসটা মনে মাথায় রাখবো যে অ্যাডভার্ব জিনিসটা যদি মাথায় রাখতে পারি তাহলে অবশ্যই আমরা এটা শিখতে পারবো। আর অপাদান কারক থেকে এখানে ভিন্নতা হচ্ছে কি, অপাদান কারক হচ্ছে উৎস থেকে একটা ঘটনা ঘটবে, অর্থাৎ উৎসটা ছিল অপাদান কারক। আর এইখানে জিনিসটা হচ্ছে স্থির থাকবে। আমি ঢাকা যাব, এখানে এই ঢাকা টার আছে ঢাকা, আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব, এই বাক্যটা লিখলাম। তাহলে আমি কোথা থেকে যাচ্ছি সেই কথাটা নেই। আর অপাদান কারকের যেটা ছিল, যে উৎসটা ছিল, আমি ঢাকা থেকে কলকাতা যাব, এটা যদি হয়, বা ঢাকা থেকে লন্ডন যাব, ঢাকার নিচে টানটা হলে কিছু অপাদান কারক। এইখানে বিষয়টা হচ্ছে কি, আমি এই জায়গাটা হচ্ছে যে জায়গায় আমি গিয়ে স্থির হব, অর্থাৎ সেই জায়গাটার নাম, সেই জায়গাটা হচ্ছে অধিকরণ কারক, এই ঢাকা। আর অপাদান কারকের যেটা ছিল, আমি ঢাকা থেকে লন্ডন যাব, উৎসটা ছিল ঢাকা এবং গন্তব্যটা ছিল লন্ডন। অর্থাৎ আমার স্টার্টিং পয়েন্ট ছিল ঢাকা এবং যেখানে আমি পৌঁছালাম ছিল লন্ডন। এই বা ওই তখন হচ্ছে ঢাকাতে টান থাকলে অবশ্যই ছিল অপাদান কারক। আর এখানে জিনিসটা হচ্ছে আমি কোথায় গিয়ে, আমার গন্তব্য কোথায়, আমি থামবো কোথায়, আমি স্থির কোথায়, সেই স্থির জিনিসটাই হচ্ছে এখানে অধিকরণ কারক হিসেবে গণ্য হবে। তো যেমন আমরা দিতে পারি যে আমরা রোজ স্কুলে যাই, আমরা রোজ স্কুলে যাই। এই যে স্কুল শব্দটার নিচে টান আছে, আমি কোথায় যাই, আমি যদি টাইম প্লাস ম্যানার লিখি, প্লাস এটা হচ্ছে সময়কে নির্দেশ করবে, এটা স্থান, আর এটা হচ্ছে ম্যানার হচ্ছে কোন ভাবে। তো আমরা ভাবেটা এখানে আমরা যদি আছে ভাবাধিকরণ আছে, কিন্তু আমরা এটা পরে আলোচনা করবো। মুখ্য জিনিস যেটা আছে টাইম এবং প্লেস, এটা হচ্ছে অধিকরণ কারকে অবশ্যই দরকার। আমরা রোজ স্কুলে যাই, আমরা রোজ স্কুলে যাই, স্কুলের নিচে টান আছে। তো প্রশ্নটা হচ্ছে আমি কোথায় যাই, হোয়ার, প্লেস কে উদ্দেশ্য করলে হোয়ার, টাইম হোয়েন, কখন যাই। এখন এই যদি উত্তর পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা হচ্ছে অধিকরণ কারক। এখানে বিভক্তির একটা ব্যাপার আছে, যেমন স্কুল শব্দটি হচ্ছে মুখ্য, তার সাথে যুক্ত হচ্ছে এ, স্কুল এ বিভক্তি, সপ্তমী বিভক্তি আছে। তাহলে এটা হচ্ছে কি আধারকে নির্দেশ করছে, আধার হচ্ছে স্থান আর কাল হচ্ছে সময়। যদি এখানে রোজের নিচে টান থাকতো তাহলে বুঝতাম যে এখানে সময়টাকে নির্দেশ করছে এভাবে। এবারে সে যেমন প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে সূর্য ওঠে। প্রভাতের শব্দটির নিচে টান আছে, প্রভাত হচ্ছে মৌলিক শব্দ, তার সাথে বা ভাত হচ্ছে মৌলিক শব্দ, তার সাথে উপসর্গ যোগে প্রভাত শব্দটা গঠিত হয়েছে। ভাত মানে আলোকিত হওয়া, আর প্রভাত মানে প্রকৃষ্ট রূপে আলোকিত হওয়া। এই প্রভাত শব্দ উপসর্গ যোগে গঠিত হয়েছে। এই শব্দটার সাথে বিভক্তি, এ বিভক্তি যুক্ত হয়ে বাক্যে একটি পদ হয়েছে। এখন এই পদটি আসলে কোন কারক, এটা নির্দেশ করার জন্য আমাদের এখান থেকে একটা ছিল যে এটাকে কালকে নির্দেশ করছে, অর্থাৎ সময়কে। প্রভাতে কখন, যদি বলা হচ্ছে সূর্য কখন ওঠে, উত্তর হচ্ছে প্রভাতে। ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কখন দ্বারা, তখন উত্তর পেয়ে যাবে। অথবা আগের যে বাক্যটা ছিল যে রোজ সকালে কোথায় যাই, বা রোজ
আমরা কোথায় যাই? স্কুলে যাই। সেক্ষেত্রে উত্তরটা ছিল কোথায় দ্বারা, এখানে প্রভাতে। তাহলে এখানে হচ্ছে সপ্তমী বিভক্তি। আর কারকটা হচ্ছে কি অধিকরণ কারক। অধিকরণ কারকের প্রকারভেদ রয়েছে, আমরা 3টি প্রকারভেদ জানি। সেটি হচ্ছে প্রথমে আছে কালাধিকরণ, যেটাকে সময় নির্দেশ করে। কালাধিকরণ, কালাধিকরণ। দ্বিতীয়টি আছে ভাবাধিকরণ, ভাবাধিকরণ। আরেকটা আছে আধার অধিকরণ, আধা অধিকরণ। এই যে 3 প্রকার। আর এই জায়গায় একটা 3টার আধার অধিকরণে আমরা 3টা ভাগ পাবো, যেটা আছে ঐক্যদেশিক, অভিব্যাপক, আরেকটা পাবো বৈষয়িক। বৈষয়িক একটু মাথায় রাখবো। অর্থাৎ অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কালাধিকরণ, যেটাকে সময় অধিকরণ বলা যেতে পারে। আর এটা হচ্ছে ভাবাধিকরণ, এটাকে ভাবের সপ্তমী অধিকরণ বলা যেতে পারে। যেটা হচ্ছে কি সপ্তমী বিভক্তিটা মুখ্য এখানে ভাবাধিকরণ। আর আধার অধিকরণ এটা হচ্ছে স্থান, স্থান বোঝাবে। এখন স্থানটা যদি ঐক্যদেশিক হয়, বিরাট একটা জায়গার তার কোনো একটি অংশে যদি কোনো কিছুর অবস্থান হয়, সেটাকে আমরা ঐক্যদেশিক বলবো। অর্থাৎ একটা পুকুরের মধ্যে মাছ আছে, বা এটা যদি বোঝা যায় আকাশে চাঁদ আছে, আমি সবগুলো লিখে দেব, কিন্তু তার আগে বিষয়টি বোঝার চেষ্টা করি। অর্থাৎ বিরাট অংশের মধ্যে, বিরাট জায়গার মধ্যে কোন একটি অংশে। আর অভিভাবকটা হচ্ছে সম্পূর্ণ জায়গাটা জুড়ে যদি থাকে কোনো কিছুর অবস্থান, সে সম্পূর্ণ জায়গাটাকে আমরা বলবো অভিভাবক। কারণ হচ্ছে আধার, স্থান বোঝাবে। আবার হচ্ছে বৈষয়িক, কোনো বিষয়ে বা কোনো বিশেষ কোণে পারদর্শিতা বা দক্ষতা বোঝানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে বৈষয়িক অধিকরণ হবে, যেটা হচ্ছে বৈষয়িক আধার অধিকরণ, বা এভাবে বলা যায় বৈষয়িক অধিকরণ, যেটাই বলি। অর্থাৎ এটা 3টা ভাগ পাবো। এটা সময়কে নির্দেশ করবে। এটা ভাবাধিকরণের একটা বিষয় হচ্ছে একটা কারণে একটা সংগঠিত হবে। যদি বলা হচ্ছে কোনো বিশেষ্য, কোনো ক্রিয়াবাচক বিশেষ্য যদি অন্য কোনো ক্রিয়ার উপর প্রভাব ফেলে, বা সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ভাবাধিকরণ হবে। আধার অধিকরণ বলছি কি, যেটা হচ্ছে স্থানকে নির্দেশ করবে। এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে ঐক্যদেশিক। এটা হবে অবশ্যই বিরাট কোনো ক্ষেত্রের মধ্যে কোনো একটি অংশে যদি কোনো কিছুর অবস্থান থাকে, সেই স্থানটাকে বলবো যে ঐক্যদেশিক। আর অভিভাবক মানে সম্পূর্ণটা অংশ, সম্পূর্ণ অংশটা, সম্পূর্ণ বলার পর অংশ বলা যায় না, সম্পূর্ণটা জুড়ে বা সমগ্রটা জুড়ে যখন কোনো কিছুর অবস্থিতি থাকে, ওই সম্পূর্ণ জায়গাটাকেই বলা হচ্ছে অভিভাবক। আর বৈশিষ্ট্য আছে কোনো বিষয়কে নির্দেশ করবে, সেটা হতে পারে ব্যাকরণ, অঙ্ক, যে কোনো বিষয় হতে পারে। ওইটাকে পারদর্শিতা যদি বোঝায় বা দক্ষতা, ক্ষমতা, নৈপুণ্যতা বোঝায়, সেক্ষেত্রে বৈষয়িক আধার অধিকরণ হবে। তো আমরা শুরুতে কালাধিকরণ সম্পর্কে একটু আলোচনা করি। কালাধিকরণ, কালাধিকরণ এটা আমরা জানি কি সময়কে নির্দেশ করবে, সময়কে নির্দেশ করবে। যেমন বসন্তে ফুল ফোটে, বসন্তে ফুল ফোটে, বসন্তে ফুল ফোটে। এই বাক্যে বসন্তের নিচে টান আছে। এটা কখন ফুল ফোটে যখন প্রশ্ন করা হয়, তখন ঋতুরাজ বসন্তকে নির্দেশ করা হলো। এবং বসন্ত যদি মূল শব্দ হয়, তার সাথে এ বিভক্তি রয়েছে, এই কারণে এখানে কি হবে, কালাধিকরণে সপ্তমী বিভক্তি বসন্তে। এবার আসি যে কাল সকালে এসো, এই বাক্যটা যদি হয় কাল সকালে এসো, কাল সকালে এসো, এই বাক্যটা এইভাবে টান আছে কাল সকালে। এটা সময়কে নির্দেশ করছে, কখন আসছে কথা বলা হয়েছে কাল সকালে, অর্থাৎ আগামীকাল সকালে, এইটা সময় নির্দেশ করছে। এবং শেষে সকাল শব্দের সাথে কি আছে, এই বিভক্তি, অর্থাৎ সপ্তমী বিভক্তি কাজ করলো। এটা গেল কালাধিকরণ উদাহরণ। এবার আমরা আসি ভাবাধিকরণ। একটার কারণে একটা সংগঠিত হবে, আবার বলছি একটা কারণে একটি সংগঠিত হবে।
ভাবাধিকরণ, ভাবাধিকরণ কারক। এই জায়গায় একটা বিষয় লক্ষণীয় যে আমি উদাহরণ দেওয়ার মাধ্যমে বোঝাচ্ছি। সূর্যোদয়ে, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয়, এর সূর্যোদয়, উদয় হচ্ছে একটা ক্রিয়া এবং টোটালটা মিলে হচ্ছে সূর্য উদয়, একটা বিশেষ্য পদে কাজ করছে ক্রিয়াবাচক বিষয়। এটার কারণে এই পাশে একটা ক্রিয়া অর্থাৎ সংগঠিত হবে, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। যদি সূর্য উদয় হয় তাহলে অন্ধকার দূরীভূত হবে, অর্থাৎ আলো চলে আসবে, অর্থাৎ অন্ধকার থাকবে না। এই কথাটা যখন বলা হচ্ছে অবশ্যই কার্যের সাথে মানে কারণের সাথে কার্য আছে। এই কারণে এই সূর্যোদয় কোনটার কারণে আসলে অন্ধকারটা দূরীভূত হবে? সূর্যোদয়। এই যে কারণটা, এটি হচ্ছে আমার, এটি অবশ্যই আমার ভাবাধিকরণ কারক। আর সূর্যোদয় হচ্ছে মূল শব্দ, তার সাথে এ আছে, অর্থাৎ শব্দ বিভক্তি কাজ করবে। যেমন কান্নায়, কান্নায় শোক মন্দীভূত হয়। আমরা জানি ভূত, অদ্ভুত এবং ভূতুরে ব্যতীত যত ভূত শব্দগুলো লিখবো সেইখানে দীর্ঘ উকার ব্যবহার করবো। যেমন দূরীভূত, এখানে লিখেছি কি মন্দীভূত, এটাই এখানে হচ্ছে মন্দীভূত কমবে, কান্না করলে মানুষের শোকটা কমে যায়, এটা বলা হয়েছে। তাহলে এই যে শোক যে কমার একটা মুখ্য বিষয় রয়েছে বা একটা শর্ত রয়েছে, কোনটার কারণে? কান্নায়, কান্নাকাটি করা, এটা ছিল ক্রিয়া ছিল, আর এই কান্নার দ্বারা ক্রিয়াবাচক বিশেষ্য কাজ করছে, এই কান্নার দ্বারা শোক মন্দীভূত হচ্ছে। এখন এইটার কারণটা, এই যে শোক কমে যাওয়ার কারণটাই হচ্ছে কান্না, অর্থাৎ কজ, কজ থাকার কারণে এটা অবশ্যই আহ আমার কিসে কাজ করবে? ভাবাধিকরণ। অর্থাৎ এখানে কান্না যদি মূল শব্দ হয়, তার সাথে অ আছে অন্তস্থ অ, এই কারণে আমরা জানি এ অতে হচ্ছে সপ্তমী বিভক্তির কাজ। আর এই যে ভাবাধিকরণকে, ভাবাধিকরণ কারককে অনেক সময় বলা হয় ভাবের সপ্তমী, অর্থাৎ এই একটা কারণে একটা ঘটবে, এটা মাথায় রাখবো যে কোন একটা কারণে 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 কোন একটা কাজ সংঘটিত হলে বা একটার পর আরেকটা নির্ভরশীল হলে প্রথম যে তারপর নির্ভরশীল, এটাই হচ্ছে ভাবাধিকরণ, এটুকু মাথায় রাখবো। আর যদি বলা হয় যে ভাবাধিকরণ কারকের অপর নাম কি বলা যেতে পারে, সেক্ষেত্রে বলবো যে ভাবে সপ্তমী। এবার চলে আসছি আহ আধার অধিকরণ যেটা আছে, সেটা যে ব্যাখ্যাটা আমি প্রথমে, যেমন প্রথমে নিই ঐক্যদেশিক। ঐক্যদেশিকটা কি বলছি? বিরাট জায়গার কোনো অংশে, বিরাট জায়গার কোনো অংশে কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে কি হবে? অবশ্যই, অবশ্যই ঐক্যদেশিক আধার অধিকরণ, অর্থাৎ স্থানবাচক। যেমন বলেছে বনে বাঘ আছে, এখন বন তো অনেক বড়, বন তো অনেক বড়, এখানে যদি বলা হচ্ছে বনে বাঘ উৎপন্ন হয়, এমন কিছু বলা আছে নেই। বনে যে বাঘ আছে স্থিতি, অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখতে হবে। অধিকরণ কারকে হচ্ছে স্থিতি বা গন্তব্য যেটা বলা হয়। হ্যাঁ, কোথায় আছে? বনে আছে। কোথায় আছে? বনে আছে, আছে। তাহলে এইটা যদি স্থানকে নির্দেশ করে, আর বনে যে বাঘ আছে, একটা বনের যে আয়তন অনেক, সেক্ষেত্রে আহ, বাঘ তো সে তুলনায় সারা বন জুড়ে তো আর বাঘ থাকে না, গাছ গাছালি পাখ পাখালি অন্যান্য পশু পাখি থাকে, সেক্ষেত্রে সামান্য জায়গায় বাঘ অবস্থান করে। এই জন্য বলা হচ্ছে যে সমগ্র স্থানের কোনো একটি অংশে যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেই ক্ষেত্রে এই অল্প যে যে জায়গাটা, এটা যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কোনটা নেব? এটা বন। আমরা বলছি যদি এই বনে যদি বলতাম যে বনের মধ্যে সম্পূর্ণ গাছপালা আছে, সেক্ষেত্রে মেনে নেওয়া যেত, কিন্তু বাঘটা তো সারা বন মানে বাঘ থাকে না। এই জন্য এই জায়গাটাকে বলবো যে আমরা ঐক্যদেশিক আধার অধিকরণ কারক। যেমন পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, আবার পুকুরে মাছ আছে স্থিতি, এই যে পুকুরে,
একটা পুকুরে পানি আছে সারা পুকুর জুড়ে, আর সব জায়গায় তো মাছ কিলবিল করবে না, অবশ্যই পানির মাঝখানে মাছ থাকবে, এবং এটা অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় থাকবে কিনা জানি না, কিন্তু যে গাদাগাদি যেটা বলে যে জমজমাট ভাবে থাকবে এমন না, অর্থাৎ ফাঁকা অবস্থানে অবস্থান করবে। আর অর্থাৎ সব জায়গায় মাছ থাকবে না, কিছু জায়গায় মাছ থাকবে, কিছু জায়গায় পানি অন্য কিছু বা শ্যাওলা জাতীয় কিছু থাকবে। সেই ক্ষেত্রে মাথা রাখবো সারা পুকুরময় মাছ থাকবে না, মাছ এলোমেলো ভাবে থাকবে, বিশৃঙ্খল অবস্থায় থাকবে। এই ক্ষেত্রে এই পুকুরটা আহ এই শব্দটা অবশ্যই পুকুর স্থানকে নির্দেশ করছে, এবং এটা হচ্ছে ঐকদেশিক, ঐকদেশিক আবার হচ্ছে ঐকদেশিক আধার অধিকরণ কারক। এবার চলে আসি যে আকাশে চাঁদ আছে, আকাশে চাঁদ আছে, এই বাক্যটা দেখি। আমি বলছি স্থিতি বোঝাবে। কোথায় আছে চাঁদটা? আকাশে আছে। যদি প্রশ্ন করে কোথায় আছে, আকাশে, উত্তর পেয়ে গেলাম। কিন্তু সারা আকাশময় অন্যান্য গ্রহ নক্ষত্র আর যেটা উপস্থিতি আমরা লক্ষ্য পাই, তারকারাজি পাই, কিন্তু চাঁদ আমাদের পৃথিবীর একটিমাত্র উপগ্রহ, যে কোনো একটি নির্দিষ্ট একটা স্থান দেখতে পাচ্ছি, বা বিরাট যে আকাশ তার একটি কোণে বা একটি অংশে বা কোনো অংশে চাঁদটার অবস্থান দেখা যায়। এই জন্য এই আকাশটা এখানে কি হবে? অবশ্যই ঐকদেশিক, ঐকদেশিক আধার অধিকরণ কারক। আর আকাশ হচ্ছে মূল শব্দ, তার সাথে আছে এ বিভক্তি, এই জন্য এখানে সপ্তমী বিভক্তির কাজ করবে। পুকুরটা হচ্ছে মূল শব্দ, এর সাথে আছে এ বিভক্তি, সপ্তমী বিভক্তি। বন হচ্ছে মূল শব্দ, তার সাথে এ আছে, অর্থাৎ এখানেও সপ্তমী বিভক্তি কাজ করবে। এবার চলে যাই আমরা অভিভাবক আধার অধিকরণ বলতে কি বোঝায়। বলছি যে সমগ্র স্থান জুড়ে যদি কোনো কিছুর অবস্থান থাকে, তাহলে ওই সমগ্র স্থানটাকে বলা হবে অভিব্যাপক আধার অধিকরণ কারক। যেমন তিলে তোল আছে, তিলে তোল আছে, এখানে একটা জিনিস বোঝাচ্ছে যে স্থিতি বোঝায়। তেলটা এখানে বলা হয় না তিল থেকে তোল উৎপন্ন হয়, এমনটা বলা হয় না, জাত উৎপন্ন এগুলো বলা হয়নি। তিলে তোল আছে অর্থাৎ স্থিতি, কোথায় আছে। আমি প্রশ্ন করলাম তোল কোথায় আছে, তখন উত্তর আসলে যে তিলে আছে। এখন আমরা জানি এটা তিলের যদি দানা হয় এভাবে, অবশ্যই সমগ্রটা জুড়ে আছে তেল আছে বা তেলের অবস্থান থাকে। এই ক্ষেত্রে আমি বলতে পারবো না এটা যদি তিলের দানা হয়, বলতে পারবো না এইখানে একটু তেল আছে, এইখানে একটু তেল আছে, এটা দেখানো সম্ভব না। আমরা ধরে নিই যে সমগ্র অঞ্চলটা এভাবে তৈলাক্ত, অর্থাৎ তিল মানে এই তিলটা সব জায়গায় তেল আছে বা তৈল আছে। এই জন্য এই তিলকে আধার করে তোলটা আছে, অর্থাৎ এটা আছে একটা স্থান, আর এই স্থানের মধ্যে কি আছে? তৈল বা তেল আছে। সেক্ষেত্রে সমগ্র জায়গায় আছে বিধায় এটাকে বলা হচ্ছে কি অভিব্যাপক আধার অধিকরণ কারক। তিল হচ্ছে মূল শব্দ, তার সাথে এ বিভক্তি আছে, এই জন্য বলা যেতে পারে অভিব্যাপক আধার অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। আমি যদি বলি যে নদীতে পানি আছে, নদীতে পানি আছে, নদীতে পানি আছে, এই বাক্যটার মাধ্যমে নদীতে, এখন নদীতে আমরা জানি যে কানায় কানায় পূর্ণ থেকে পানি, এই জন্য অর্থাৎ সমগ্র স্থানটা জুড়ে নদী বলতে যেটা বোঝায়। আমি যদি বলি যে শুকনোর সময় সব চর পড়ে গেছে, কিন্তু আমরা যেটা নদী বলতে যেটাকে বুঝি যে অথই পানি থাকবে এবং দুকুল ছাপিয়ে যাবে এমন একটা পানি। অর্থাৎ এই ক্ষেত্রে আহ এই যে সমগ্র স্থান জুড়ে যে পানিটা থাকবে নদীর, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আর সমগ্র স্থান জুড়ে থাকার কারণে এটা হচ্ছে অভিব্যাপক আধার অধিকরণ কারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। অর্থাৎ নদীর সমূল শব্দ, তার সাথে তে আছে, এ অতে সপ্তমী বিভক্তির উদাহরণ। এবার আসি বৈষয়িক, বৈষয়িক বৈষয়িক আধার অধিকরণ কারক। এটাকে বলছি কোনো বিষয়ে বা কোনো গুণের দক্ষতা বা যোগ্যতা বা ক্ষমতাকে নির্দেশ করা হয়, তখন হচ্ছে বৈষয়িক আধার অধিকরণ কারক। যেমন লিখলাম যে রাকিব, রাকিব অঙ্কে, অঙ্কে কাঁচা
রাকিব অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো, কিন্তু ব্যাকরণে ভালো, ব্যাকরণে ভালো, কিন্তু ব্যাকরণে ভালো। এই যে অঙ্কে কাঁচা, অঙ্ক আমরা জানি ম্যাথমেটিক্স একটি সাবজেক্ট, এই পাশে আছে ব্যাকরণ আরেকটি বিষয়, অর্থাৎ এখানে বলা হচ্ছে কাঁচা, আবার বলছে কিন্তু ব্যাকরণে ভালো। কোন বিষয়ে দক্ষতা, যোগ্যতা, বলেছি ক্ষমতা যদি প্রকাশ করে, যেমন এটাই সে দুর্বল, আবার এটি কি ভালো, কিন্তু বিষয়টা অঙ্ক, এই জন্য এটা হচ্ছে বৈশ্বিক আহ আধার অধিকরণ কারক, আবার এই ব্যাকরণটাও বৈশ্বিক আধার অধিকরণ। অঙ্ক শব্দ হচ্ছে মূল, তার সাথে এ বিভক্তি আছে, ব্যাকরণ শব্দটা হচ্ছে মৌলিক শব্দ, যার সাথে কি আছে, এ বিভক্তি আছে। আমি মৌলিক বলছি এ কারণে যে এটা একটা শব্দ, এখন একটা শব্দ বিভিন্নভাবে গঠিত হতে পারে, আর এখানে যখন বাক্যের একটা শব্দ তখন পদ হয়ে যায়। তো ব্যাকরণ আহ, যে শব্দটা বললাম বা পদ, এটা ব্যাকরণ হচ্ছে মূল, মূল যে শব্দটা, তার সাথে এই বিভক্তি আছে, এই জন্য এখানে সপ্তমী বিভক্তির কাজ করবে। এবার যদি আরেকটি উদাহরণ দিতে পারি আমরা, যেমন আমাদের বা তিনি, এখন তিনি যুদ্ধে পারদর্শী, পারদর্শী, এই যে বাক্যটা, এই যে যুদ্ধ, যুদ্ধ একটা কিন্তু বিষয়, এবং এটা নিয়ে কিন্তু পড়াশোনা হয়। হ্যাঁ, কারণ হচ্ছে তিনি যুদ্ধে পারদর্শী, এটা একটা ওই যে বলছে যে নৈপুণ্যতা বা ক্ষমতা বা দক্ষতা বোঝাবে, and কিসে পারদর্শী এটা বা কোথায় পারদর্শী, এটা যুদ্ধে একটা বিষয়কে নির্দেশ করবে। যুদ্ধশাস্ত্রে পারদর্শী, অর্থাৎ স্মৃতিশাস্ত্র বলি, ব্যাকরণ শাস্ত্র বলি, যুদ্ধ একটা শাস্ত্র, এটাও পাঠ্য আছে। এই জন্য এটাও কি হবে, বৈষয়িক আধার অধিকরণ কারক। উদাহরণ, আমরা এবার আসি অধিকরণ কারকে যদি বিপসা বোঝায়, এগুলোর বাহিরে, অর্থাৎ বিপসা, আমরা জানি বিপসা শব্দের অর্থ পুনঃ পুনঃ, অর্থাৎ একাধিকবার একটা জিনিস অনেকবার আসতে পারে, একাধিকবার, একাধিকবার একটা জিনিস। এখন প্রশ্নটা করি, যেমন উদাহরণ সাজে, কুঞ্জে কুঞ্জে, কুঞ্জে কুঞ্জে, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গাহে পাখি। আমি যদি প্রশ্ন করি কোথায় পাখি গান গায়, তখন উত্তর হবে কুঞ্জে কুঞ্জে, অর্থাৎ কুঞ্জে কুঞ্জে যখন উত্তরটা পেয়ে গেলাম, স্থান বোঝানো হলো। এখন যদি বলি কুঞ্জে গাহে পাখি, এটা দ্বারাও মিনিংফুল, অর্থপূর্ণ হয়। কিন্তু যখন কুঞ্জে কুঞ্জে একই জিনিস দুইবার এনে, অর্থাৎ শব্দ দ্বিত্ব বা পদের যে দ্বিত্বটা ব্যবহার করলাম, এটাকে আরো শ্রুতিমধুর করলো এবং কবিত্বপূর্ণ হলো। আহ, কাব্যিক ঢঙ্গে লেখা আছে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। এখন এই যে কুঞ্জে যদি আমরা যে বাগান বা এমনটা বোঝায়, তখন স্থানটাকে বোঝাচ্ছে কোন জায়গায়, কুঞ্জে কুঞ্জে। এই ক্ষেত্রে আহ যেহেতু দুইবার ব্যবহার করছে, এই জন্য বলা হচ্ছে বিপসা, আর এখানে সপ্তমী বিভক্তির ব্যবহার রয়েছে। যদি আসি যে ফুলে ফুলে মৌমাছি, ফুলে ফুলে মৌমাছি, তাহলে বলবো যে মৌমাছি কোথায়, অবশ্যই ফুলে অবস্থান করছে, ফুলে ফুলে। একবার না বলে আমি দুইবার বললাম, দুইবার বলার কারণে বিপসা হয়ে গেল, অর্থাৎ একাধিকবার চলে আসলো একই শব্দ, আমি এখানে দুইবার ব্যবহার করেছি। আর জিনিসটা হচ্ছে বিপসা, আর এটা অবশ্যই অধিকরণ কারক আর আধার অধিকরণ, কারণ হচ্ছে এটি স্থানকে নির্দেশ করছে, মানে ফুলের উপর মৌমাছি কোন জায়গায় বসে আছে, অর্থাৎ এটা ফুল একটা স্থান, ফুল মৌমাছি বসার একটা স্থান। ফুল যদি আমরা ওইভাবে বলবো না যে ফুল একটা স্থান, এমন না, কিন্তু মৌমাছি বসার জায়গাটা ফুল। এবারে সে যদি নৈকট্য বা সামীপ্য বোঝায়, অর্থাৎ সামীপ্য শব্দের অর্থ নিকটে বা নৈকট্য বোঝায়, এমন যেমন ঘাটে নৌকা বাঁধা আছে, ঘাটে নৌকা বাঁধা আছে, বাঁধা আছে, আচ্ছা ঘাটে। যদি প্রশ্ন করা হয় নৌকা কোথায় বাঁধা আছে, তাহলে ঘাটে, প্রশ্ন পেয়ে গেলাম। এখন ঘাটে বাঁধা আছে, ঘাটে আমরা জানি যে কূলে, কিনারায়, এই জন্য হচ্ছে কিনারায় যখন বোঝাবে বা সমুদ্রের পাড়ে বলি বা
নদীর পাড়ে বলি বা খাল পাড় যেটাই বলি, এটা কিন্তু ঘাট যেখানে নৌকা বাঁধা থাকে। অর্থাৎ এটা কুলের কাছাকাছি আছে বিধায় এটা নদীত্ব বা সামীপ্য অর্থে এটা হচ্ছে আহ যদি আসে কোন অর্থে, তাহলে সামীপ্য অর্থে এটা হচ্ছে আধার অধিকরণ কারকের উদাহরণ। সপ্তমী বিভক্তি আছে এখানে, যেমন আরেকটা আছে যে দুয়ারে দাঁড়ায় প্রার্থী বা অথবা রাজার দুয়ারে, রাজার দুয়ারে, রাজার দুয়ারে হাতি বাঁধা, হাতি বাঁধা। এখানে দুয়ার আছে দ্বার, হ্যাঁ দরজার কাছে। এই যে এখানে দুয়ার একটা স্থান বোঝাবে, দরজার যেখানে স্থান, অর্থাৎ এটা আছে ঘরের কাছে এই জিনিসটা, তাই না? এই জন্য বোঝাচ্ছে এটা আছে নৈকট্য বা সামীপ্য অর্থে এটা। আর স্থান বোঝাচ্ছে বিধায় এটা আছে আহ আধার অধিকরণ কারক। আর দুয়ার হচ্ছে মূল শব্দ, তার সাথে দুয়ার এ, এ আছে সপ্তমী বিভক্তি। এটুকু মাথায় রাখবো। এখন অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখলাম যে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তিটি কাজে লেগেছে। তবে অন্যান্য যে বিভক্তিগুলো রয়েছে অবশ্যই সপ্তমী বিভক্তি ছাড়াও এছাড়াও যে বিভক্তিগুলো রয়েছে সেগুলো দ্বারা অধিকরণ কারক সম্পাদিত হতে পারে। আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে এটি বোঝানোর চেষ্টা করছি। যেমন আমি ঢাকা যাব, যদি বলা হয় প্রথমে যে বাক্যটি দিয়ে শুরু করেছিলাম, আমি ঢাকা যাব, ঢাকা যাব, এই বাক্যটা একটু খেয়াল করি। এই যে ঢাকা, ঢাকা হচ্ছে মূল শব্দ, এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না, তাহলে এটা প্রথম বা শূন্য বিভক্তি। একটু মাথায় রাখবো, শূন্য বিভক্তি। আমি কোথায় যাব, আমার গন্তব্যটা হচ্ছে ঢাকা, আর গন্তব্য বলতে এখানে অবশ্যই অধিকরণ কারককে বোঝাবে। বাবা বাড়ি নেই, বাবা বাড়ি নেই, বাড়ি নেই। এই যে কোথায় নেই, বাড়ি নেই, কোথায় নেই বাড়ি নেই, কোথায় গেছে এটা বলা হয়নি, কোথায় নেই অর্থাৎ বাড়ি নেই। বাড়ি শব্দটি সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, অর্থাৎ এটা প্রথম বা শূন্য বিভক্তি। একটা প্রশ্ন আসছে যে খিলি পান, খিলি পান দিয়ে ওষুধ, ওষুধ খাবে। খিলি পান একটা জিনিসকে নির্ধারণ করবে, অর্থাৎ এটা বলা হয়েছে খিলি পান অর্থাৎ এর ভিতরে দিয়ে, এর ভিতর দিয়ে ওষুধ খাবে। এক্ষেত্রে এখানে যে দিয়েটা আছে বিধায় এখানে মাথায় রাখবে খিলি পান দিয়ে ওষুধ খাবে, এই বাক্যটাকে মাথায় রাখবে। এটাও অধিকরণ কারকের এখানে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয়া অর্থাৎ তৃতীয় বিভক্তির কাজ করবে। আমরা যেটা পান খাই এবং বলি যে আমাকে একটা খিলি পান দাও, ওটা ওই খিলি পান আর এই খিলি পান এক না। অর্থাৎ যদি বলা হয় এর ভিতর দিয়ে, খিলি পানের ভিতর দিয়ে ওষুধ খাবে, অর্থাৎ এইটা আমার যেটুকু ধারণা যে কোনো জিনিস বা কোনো পান খাওয়ার কোনো জিনিসই বললাম, পাত্র হতে পারে। বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে নদী দেখা যায়। এখানে বাড়ি, আমি বাড়ি থেকে কি চলে গেলাম, বাড়ি থেকে কি নদীতে গেলাম, কিন্তু আমি বাড়িতেই বসে আছি এবং এখান থেকে দেখতে পাচ্ছি। এই জিনিসটা হচ্ছে মুখ্য। বাড়ি থেকে, বাড়িতেই বসে আছি এবং এখান থেকে আমি নদীটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার চলমানতা বা গতিশীলতা প্রকাশ পায়নি, আমি স্থিত রয়েছি। অর্থাৎ স্থির থাকার কারণে এই বাড়ি থেকে এখানে টান থাকলে এই ধরনের বাক্যটা বা এই বাক্যটা হবে অবশ্যই এখানে বাড়ি থেকে, অর্থাৎ অধিকরণ কারকের পঞ্চমী বিভক্তি। সর্বশেষ দু একটি উদাহরণ লিখবো যে ছাদে পানি পড়ে বা বৃষ্টি পড়ে, যেটা বললাম ছাদে বৃষ্টি পড়ে, এটাই লিখি, ছাদে বৃষ্টি পড়ে, ছাদে বৃষ্টি পড়ে লিখলাম। এখন কোথায় বৃষ্টি পড়ে, কোথায় বৃষ্টি পড়ে বলা হয় না যে কোথা হতে বৃষ্টি পড়ে, মানে গন্তব্যটা কোথায়। বৃষ্টি মেঘ থেকে বৃষ্টি পড়ে কোথায়, ছাদে, এখানে মেঘের উল্লেখ নেই, কিন্তু গন্তব্যটা কোথায়, বৃষ্টিটা কোথায় পড়ছে, ছাদে। অর্থাৎ যে গন্তব্যটা যেখানে এসে পরিসমাপ্তি ঘটে সেই জিনিসটাই হচ্ছে অধিকরণ কারক, অর্থাৎ ছাদে বৃষ্টি পড়ে। আবার যদি বলা হয় ছাদ থেকে, ছাদ থেকে
পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে, এটা লিখলাম। তাহলে ছাদ থেকে, এটা ছিল উৎস, এবং এই পানিটা কোথায় যাচ্ছে এটা না জানা দরকার, কিন্তু এটা ছিল উৎস। এই বাক্যে উৎস থাকার কারণে এই ছাদ শব্দটা এখানে হবে কি, অপাদান কারক। কিন্তু ছাদে পানি পড়ে, ছাদে পানিটা কোন জায়গায় পড়তেছে একটু মাথায় রাখবে, পানির গন্তব্য কোথায়, ছাদে, অর্থাৎ এই গন্তব্যটা অবশ্যই কি হবে, অধিকরণ কারক। আর উৎসটা কোন জায়গায়, ছাদ থেকে পানি পড়ে, ছাদ থেকে পানিটা নিচে পড়ছে, কিন্তু ছাদ হচ্ছে উৎস এখানে দ্বিতীয় বাক্যে, এই উৎসটা হচ্ছে অপাদান কারক। আবার বলছি, এই ধরনের বাক্য আসে এবং আমাদের মধ্যে কনফিউজ সৃষ্টি করে। কনফিউশনের কারণে আমরা যে মনে করি যে এটা অধিকরণ কারক হতে পারে বা এটা অপাদান কারক হতে পারে, যার কারণে ভুল করে আসছি। তো অধিকরণ কারক, অপাদান কারক, কর্মকারক, করণকারক, কর্মকারক, কর্তৃকারক সম্পর্কে যে আলোচনাগুলো হলো বিগত 5 দিন এবং আজ 6 দিন যে আলোচনাটা করলাম কারক সম্পর্কে। আর একটি ক্লাস হবে যেটা হচ্ছে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ সম্পর্কে। আগামী রাতে এই ক্লাসটি আমি চেষ্টা করব নেওয়ার। আশা করি সবাই সেই সময় পর্যন্ত সুস্থ থাকবে এবং সকলের মঙ্গলময় জীবন কামনা করছি, এবং আগামী ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।